So last day we had done 4 characteristics of the different types of markets, the difference being done on the basis of number of buyers and sellers, the type of product, whether homogeneous or differentiated, and on the restrictions on imposed on entry and exit. And after that we have done also one more factor which was common to all types of market, that is the aim of all producers, whether they are operating under perfect competition, monopolistic competition, oligopoly or monopoly, that is their aim is to maximize profit. No other further goals are pursued. And today we will do the in continuation of this, and I will also give the example of each type of market. তাহলে আমরা আগের দিন কি করেছি, আমরা চারটে ক্যারেক্টারিস্টিক, চারটে টাইপ অফ মার্কেটের করেছি, অর্থাৎ কিনা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, মনোপলিস্টিক কম্পিটিটিভ, অলিগোপলি আর একচেটিয়া বাজারে। ঠিক আছে, আমরা কি কি করেছি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বহু সংখ্যক ক্রেতা বিক্রেতা, মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেটেও বহু সংখ্যক, কিন্তু এই সংখ্যাটা অবশ্যই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চেয়ে কম। আর অলিগোপলি মার্কেটের আমি বলেছি 2 থেকে 8, কিন্তু কোথাও কোথাও দেখবে 2 থেকে 20 বলছে, তো মোটামুটি আমরা স্ট্রেচ করতে পারি, কিন্তু আমার মনে হয় যে ওটা 10-12তে রাখো, তার বেশি করলে দরকার নেই। ঠিক আছে, আর কেননা যত নাম্বার অফ ফার্মস বাড়াবে তত অলিগোপলি উইল বি মোর লাইক মোনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট। আর হচ্ছে মোনোপলি মার্কেট যেখানে সিঙ্গল সেলার অ্যান্ড লার্জ নাম্বার অফ বায়ার্স। এন্ট্রি এক্সিটের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে পারফেক্ট কম্পিটিশন আর মোনোপলিস্টিক কম্পিটিশনে কোনো রেস্ট্রিকশান নেই, অলিগোপলি এবং মোনোপলিতে আছে। এবং আমরা আরেকটা জিনিস করেছি যে প্রোডাক্ট কোয়ালিটি, যেখানে পারফেক্ট কম্পিটিশনে একই রকম, মোনোপলিস্টিক কম্পিটিশনে অল্প স্বল্প ডিফারেন্স আছে, অলিগোপলিতে যথেষ্ট ডিফারেন্স আছে, আর অবশ্যই মোনোপলিতে একজনই বিক্রেতা, সুতরাং তার দ্রব্যের নিকট পরিবর্ত দ্রব্য নেই। আর আরেকটা ক্যারেক্টারিস্টিক করেছি যেটা কিনা কমন টু অল টাইপস অফ মার্কেট, অর্থাৎ কিনা মুনাফা, ম্যাক্সিমাম মুনাফা অর্জন করা, এটি হচ্ছে যে কোনো উৎপাদকের এম, অর্থাৎ গোল ইজ প্রফিট ম্যাক্সিমাইজেশন। এর পরেরটা আজকের আমাদেরটা হচ্ছে ফার্দার 5th ক্যারেক্টারিস্টিক্যাল ডিফারেন্স বিটুইন দ্য 4 টাইপস অফ মার্কেট। ঠিক আছে, পারফেক্ট কম্পিটিশনে দেখো প্রথমেই লিখেছি আ সিঙ্গল প্রাইস প্রিভেলস ইন আ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, a single price in a perfectly competitive market, and sellers can sell infinite amount at the going market price but nothing if price either rises or falls. ঠিক আছে, তার মানে এখানে দেখো, এখানে বা এক্সপ্লেনেশনটা হচ্ছে এইভাবে যে পারফেক্ট কম্পিটিশনে আমি কি বলেছি, বহু সংখ্যক ক্রেতা বিক্রেতা এবং তারা একটি পারফেক্ট সাবস্টিটিউট, প্রত্যেকের জিনিস যেটা বিক্রি করছে সেটা হচ্ছে পারফেক্ট সাবস্টিটিউট অফ হিজ কম্পিটিটর। তাহলে কেউ যদি ধরো একটা জিনিস 5 টাকায় বাজারে বিক্রি হচ্ছে, তুমিও বিক্রি করছো 5 টাকায়, আমিও বিক্রি করছি 5 টাকায়, এরকম আমরা বহু বিক্রেতা আছি যারা 5 টাকায় বিক্রি করছে, আর ক্রেতারাও আমাদের কাছে 5 টাকায় কিনছে। এবারে দেখো, আমি যদি বিক্রেতা হিসাবে 5 টাকা 50 চার্জ করি, তাহলে কেউ কেন আমার কাছ থেকে কিনবে? কারণ প্রচুর বিক্রেতা আছে, তাদের কাছ থেকেই কিনবে, আমার কাছ থেকে কিনবে না। ঠিক আছে, তার মানে আমি 5 টাকায় কোনো অ্যামাউন্টই বিক্রি করতে পারবো না, 5.5 টাকায় কোনো অ্যামাউন্টও বিক্রি করতে পারবো না। এবারে উল্টো দিকটা ভাবো, 4.5 টাকা নিলাম, এবারে আমি 4.5 টাকা নিতেই পারি, আমি কিছু ক্রেতাকে স্যাটিসফাই করতে পারবো, কিন্তু আমি বহু বিক্রেতার মধ্যে একজন, তার মানে আমার সাপ্লাই ক্যাপাসিটিও রেস্ট্রিক্টেড, সুতরাং আমিও খুব বেশি সাপ্লাই করতে পারবো না,
অনেক ক্রেতাই থাকবে যারা আর জিনিসটা 4 টাকা 50-এ পাবে না, তারা তাহলে কী করবে? 50 পয়সা বেশি দেওয়ার জন্যে না নিয়ে বাড়ি ফিরে যাবে? তা তো করবে না, তারা তার মানে 5 টাকা দিয়েই কিনবে। তাহলে আমি আমার দিক দিয়ে কি দেখব, যে 4.5 টাকা করেও আমি ওর বিক্রি বন্ধ করতে পারিনি, অতএব আমিও আর 4.5 টাকা নেব না, আমিও 5 টাকায় বিক্রি করব। সো a perfectly competitive seller can sell infinite amount at the going price, but nothing if he charges a higher or lower price. তাহলে প্রাইস ইন পারফেক্ট কম্পিটিশন, এটা একটা ইম্পর্টেন্ট রিলেশন, মনে রাখো, কেননা তোমাদের ডেরিভেশন নেই। প্রাইস ইজ ইকুয়াল টু অ্যাভারেজ রেভিনিউ ইজ ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ। অ্যাভারেজ রেভিনিউ টোটাল রেভিনিউ আমরা করেছি, আমরা যখন ডিমান্ড করেছি টোটাল এক্সপেন্ডিচার টোটাল রেভিনিউ করেছি। তাহলে হোয়াট ইজ অ্যাভারেজ রেভিনিউ? অ্যাভারেজ রেভিনিউ ইজ টোটাল রেভিনিউ পার ইউনিট অফ আউটপুট। একবার লিখে রাখি এখানে, what is average revenue? Average revenue is total revenue divided by the level of output. And what is marginal revenue? Marginal revenue is change in total revenue by change in the level of output. So mathematically it is dq of tr. ঠিক আছে? আচ্ছা, এটা একটা। সো আ পারফেক্টলি কম্পিটিটিভ সেলার ফেসেস অ্যান ইনফাইনাইটলি ইলাস্টিক ডিমান্ড কার্ভ। ঠিক আছে, তাহলে ডিমান্ড কার্ভটা এগুলো অতটা লিখো না, তবুও আমি একটু তোমাদের ছবিটা যাতে চোখের সামনে ক্লিয়ার হয়, এরকম এই প্রাইসে অসংখ্য অ্যামাউন্ট বিক্রি করতে পারে। সো প্রাইস ইজ ইকুয়াল টু অ্যাভারেজ রেভিনিউ ইজ ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ আন্ডার পারফেক্ট কম্পিটিশন। ঠিক আছে, এই ছবিটা আঁকার দরকার নেই, তবুও আমি এখানটায় এঁকে দিলাম। মোনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেটে কি প্রাইস ডিফারেন্সেস এক্সিস্ট? আগের দিনই বলেছি প্রাইস ডিফারেন্সেস এক্সিস্ট, বাট দ্য ডিফারেন্স ইজ নমিনাল। ইন আ মোনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট, এমসিটা আমি শর্টে মোনোপলিস্টিক কম্পিটিটিভ লিখেছি, পরীক্ষায় তোমরা লিখবে না। মোনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট, পি ইজ ইকুয়াল টু অ্যাভারেজ রেভিনিউ অ্যান্ড দ্য ডিমান্ড কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং। এবারে তুমি জিজ্ঞেস করবে যে এখানে অল্প একটু দাম বাড়লে কেউ কিনছে না আমার কাছ থেকে, আমি বিক্রেতা, আমি 5 টাকা 50 দিচ্ছি, কেউ কিনছে না, কিন্তু কোলগেট বিক্রি হচ্ছে ধরো একটা টিউবের দাম 30 টাকা, কিন্তু হয়তো পেপসোডেন্ট বিক্রি হচ্ছে 32 টাকায়, কেন লোকেরা কিনছে? এইখানেই হচ্ছে একটা বিরাট ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে ব্র্যান্ড লয়ালটি। লোকে মোনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেটে আগের দিন বলেছিলাম অ্যাডভার্টাইজিং হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পার্ট, সেরকম ব্র্যান্ড লয়ালটিটাও খুব, মানে একটা ব্র্যান্ডের প্রতি আসক্ত। ঠিক আছে, যেমন ধরো তুমি কোলগেটের অ্যাডভার্টাইজমেন্ট যেমন দেখবে, তখন দেখবে বলবে অ্যাডভার্টাইজমেন্ট একটা পয়েন্ট ইউটিলাইজ করছে, আমার মা ঠাকুমারাও করতো, তার মানে কি সেখান থেকে হয়ে এসেছে আমি অভ্যস্ত। তাহলে আজকে ধরো আমি ছোটোবেলা থেকে কোলগেটের দাঁত মাজতে অভ্যস্ত, এবারে কোলগেটের দাম বেড়ে গেল, আমি কি পরের দিনই নিজে বাবুল ব্যবহার শুরু করব না? সুতরাং কেন করব না? যে আমার দাম কেন না, আমি ওটাতে ব্র্যান্ডে লয়াল। ঠিক আছে, আমি ব্র্যান্ডে লয়াল মানে জানো, ঠিক আছে। সো সেখানটায় হচ্ছে যে সেই জন্যে কী হচ্ছে, দাম বেশি হচ্ছে যখন কিছু ক্রেতা হয়তো কিনছে না, কিন্তু বাকিরা কিনবেই। ঠিক আছে, তার মানে সেক্ষেত্রে কি হবে আমার ডিমান্ড কার্ভটা, তার মানে ডিমান্ড কার্ভটা হবে একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। তার মানে কি দাম যত বাড়বে, এই যে এখান থেকে দাম বেড়ে এখানে চললো, তার মানে কোয়ান্টিটি ডিমান্ডেডটা কিন্তু এই হচ্ছে আমার ডিমান্ড কার্ভ, আমি এখানে দিয়ে নিই ডি ড্যাশ। ঠিক আছে, তার মানে যখন দাম ছিল পি তখন কোয়ান্টিটি ছিল কিউ, দাম হলো পি ড্যাশ, কেউ কেনা বন্ধ করে দিল, কিন্তু যারা কিনা লয়াল কাস্টমার তারা এই হাই প্রাইসেও কিনতে লাগলো। তাই জন্যে ব্র্যান্ড লয়্যালটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দিস টাইপ অফ মার্কেট, ডিমান্ড কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং। ঠিক আছে, মনে থাকবে। নেক্সট হচ্ছে অলিগোপলি। অলিগোপলিতে কি, অলিগোপলিতে কিন্তু হচ্ছে যে এখানে হচ্ছে সেলারের সংখ্যা
হচ্ছে কম, সীমিত। পারফেক্ট মনোপলিস্টিক কম্পিটিশন কিংবা পারফেক্ট কম্পিটিশনের মতো অত বেশি সংখ্যায় নেই। তাই জন্যে এখানে কি হয়, যখনই প্রাইস ফিক্স করা হয় তখনই রাইভাল ফার্মস মানে একে অপরের প্রাইস পলিসির দিকে নজর রাখে, ঠিক আছে। ইচ ফার্ম টেকস ইনটু কনসিডারেশন দ্য রিয়াকশনস অফ দ্য রাইভাল ফার্মস, প্রতিদ্বন্দ্বী ফার্ম, ঠিক আছে, in formulating its price policy. They usually avoid price war and try to create conditions of mutual interdependence. তাহলে কি হচ্ছে, এই মার্কেটে মিউচুয়াল ইন্টারডিপেন্ডেন্স হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এখানে কয়েকজন মানে সার্ভিস প্রোভাইডার আছে। তুমি দেখো, জিও যখন প্ল্যান আনলো তখন কল রেট কিন্তু কি হলো, পরপর এয়ারটেল আর ভোডাফোনও তাদের চার্জেস কমাতে বাধ্য হলো, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, একটা কোম্পানি অন্য রাইভাল ফার্মের প্রাইস পলিসির দিকে নজর রাখে কিন্তু প্রাইস ওয়ারে যেতে চায় না, একটা জায়গায় এসে এখন থেমে গেছে, ঠিক আছে। জিও আর প্রাইস আন্ডারকাট করছে না, আবার ওরাও আর প্রাইস আন্ডারকাট করার চেষ্টা করছে না। তার মানে কি, একটা মিউচুয়াল ইন্টারডিপেন্ডেন্সের বাতাবরণ সৃষ্টি হয়েছে, ঠিক আছে। তাহলে এখানটা তার মানে এই সব মার্কেটে যেটা হচ্ছে, প্রাইস ইজ গ্রেটার দ্যান অ্যাভারেজ কস্ট, প্রাইস ইজ অবভিয়াসলি গ্রেটার দ্যান অ্যাভারেজ কস্ট আন্ডার অলিগোপলি। আর ডিমান্ড কার্ভ যেটা, সেটা কিন্তু এখানে ইনডিটারমিনেট হয়ে যাচ্ছে। ইনডিটারমিনেট মানে কি, সঠিকভাবে বলা যাচ্ছে না। কেন বলা যাচ্ছে না, কারণ একটা কোম্পানি যেই না, ধরো ভোডাফোনের একটা মার্কেট শেয়ার ছিল, সে একরকমভাবে ডিমান্ড করতো, যেই না জিও তার দামটা কমিয়ে মার্কেটে এলো, তার ফলে কি হলো, ভোডাফোন কিভাবে রিয়্যাক্ট করবে সেটা অ্যাকচুয়ালি বোঝা গেল না। কিছু বায়ার্স ভোডাফোন থেকে বেরিয়ে গিয়ে জিওতে চলে গেল। সো ন্যাচারালি মার্কেট ডিমান্ড কার্ভটা আঁকাটা অত সোজা হয় না, সো ইট বিকামস ইনডিটারমিনেট, ঠিক আছে। আর তবে এইটুকু মনে রাখবে যে ডিমান্ড কার্ভ ইজ more elastic than under monopoly and less elastic than under perfect competition, ঠিক আছে। আর মনোপলি মার্কেটে কি তাহলে দাঁড়ালো, মনোপলি মার্কেটে সিঙ্গল সেলার সে তার ইচ্ছা মতো দাম নির্ধারণ করতে পারে। তুমি এবারে আমাকে জিজ্ঞেস করবে যে ইচ্ছা মতো কি যা ইচ্ছা তাই করতে পারে? না, কখনোই নয়। দ্য মনোপলিস্ট, এই যে লিখেছি দেখো, মনোপলিস্ট ইজ আ সিঙ্গল সেলার, সো হি সেলস অ্যাট আ প্রাইস অফ হিজ চয়েস। However, he cannot fix a too high price for his product. Too high করতেই পারবে না, কেননা টু হাই প্রাইস মানে কি, দেখতে হবে ক্রেতা কিনতে পাচ্ছে কিনা। এবারে যদি দামটা খুব বেশি হয়, ক্রেতা হয়তো কিনতে, তার ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে না, সুতরাং সে বিক্রি করতেই পারবে না, সুতরাং খুব একটা হাই প্রাইস করতে পারবে না। আরেকটা কারণে করতে পারবে না, কেননা অ্যাডভার্স পাবলিক ওপিনিয়ন হবে। অ্যাডভার্স পাবলিক ওপিনিয়ন তুমি দেখেছো, যখনই বিদ্যুতের মাসুল বাড়ে, দেখবে কিছু কিছু পলিটিক্যাল পার্টি কি করে, সিএসসির অফিসের সামনে গিয়ে মানে নানা রকমভাবে উপভোক্তাদের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। তাদের বলে, জানেন এই ইউনিট চার্জ বেড়ে গেছে, অতএব আপনি এখানে একটা সই কালেকশন করে, তারপরে অনেক সময় গেট মিটিং করে। তো একটা অ্যাডভার্স পাবলিক ওপিনিয়ন তৈরি হয়ে যায়, ঠিক আছে। সেই ভয়ে ওরা করে না, কেননা অ্যাডভার্স পাবলিক ওপিনিয়ন হলেই কি হবে, গভর্নমেন্ট অ্যাক্ট করবে টু রেস্ট্রিক্ট দ্য প্রাইস, ঠিক আছে। এই একটার জন্য করতে পারে না, আবার আরেকটার জন্যেও করতে পারে না, বিকজ অফ পোটেনশিয়াল কম্পিটিশন। মানে আজকে হয়তো কম্পিটিশন নেই, কিন্তু একটা সময় কম্পিটিশন হয়ে যাবে। যেমন ধরো তোমার ইন্ডিয়ান এয়ারলাইন্স, মানে এখন এয়ার ইন্ডিয়াই বলে, কিন্তু তখন ছিল ইন্ডিয়ান এয়ারলাইন্স ছিল ডোমেস্টিক ফ্লাইটের জন্য, ডোমেস্টিক কেরিয়ারের জন্য, আর ইন্টারন্যাশনালের নাম ছিল এয়ার ইন্ডিয়া। যাই হোক, এনিওয়ে আমি ডোমেস্টিক কেরিয়ারের কথা বলছি, ইন্ডিয়ান এয়ারলাইন্সের কথা বলছি। একটা সুপার নর্মাল প্রফিট আর্ন করতো,
তার ফলে কি হলো, সেই সময় হয়তো কম্পিটিশন ছিল না, কিন্তু মার্কেট যেই না লিবারালাইজ করলো, নিউ ফার্মস এন্টার্ড ইনটু দ্য মার্কেট, ঠিক আছে। আজকে ডোমেস্টিক ক্যারিয়ার ইন ইন্ডিয়া ইজ নট আ মোনোপলি মার্কেট বাট অ্যান অলিগোপলি মার্কেট, ঠিক আছে। তাই জন্যে fear for potential competition will also restrict the monopolist from charging a too high price for his product. আর আরেকটা জিনিস হতে পারে যে monopolist can discriminate among his buyers. Discriminate among his buyers মানে কি, মানে he can practice price discrimination, that is he can charge a different price for the different buyers. যেমন ধরো তোমার WBSEDCL মানে তোমার ইলেকট্রিক সাব বা ইয়েতে জেনারেশন যে সেখানে কিন্তু আরবান এরিয়াসে একরকম চার্জ আর রুরাল এরিয়াসে একরকম চার্জ। তার মানে WBSEDCL কিন্তু রুরাল কনজিউমারদের জন্য একরকম প্রাইস করছে, আরবানে আরেকটু বেশি করছে। তার মানে ইট ইজ চার্জিং ডিফারেন্ট প্রাইস ফ্রম ডিফারেন্ট বাস। এটা একমাত্র মনোপলিতেই সম্ভব হতে পারে, ঠিক আছে। হি ক্যান ডিসক্রিমিনেট আমাং হিজ বায়াস। তেমনি ধরো তুমি যদি গ্যাসের কথা ভাবো, মেট্রো সিটিজ এগুলোকেই ধরো, যে চেন্নাইয়ে একরকম দাম, মুম্বাইতে একরকম দাম, কলকাতায় একরকম দাম, ব্যাঙ্গালোরে আরেক রকম দাম। তার মানে কি লোক্যালিটি অনুযায়ীও তারা ডিসক্রিমিনেটিং আমাং বায়ার্স, ঠিক আছে। আচ্ছা, আ মোনোপলিস্ট অলসো ফেসেস আ ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ। একটু আগেই বললাম যে টু সেল মোর হি হ্যাজ টু লোয়ার দ্য প্রাইস। কেননা যদি বেশি দাম করে, buyers will leave the market because they will not be in a position to afford for that good, okay? আর এইখানে একটা রিলেশন আমি ইউজ করেছি, এটা জাস্ট একটা মেনশন করবে পরীক্ষার খাতায় যদি ডিস্টিংশন আসে। যেমন পারফেক্ট কম্পিটিশন আর মনোপলি এলে, পারফেক্ট কম্পিটিশনে প্রাইস ইজ ইকুয়াল টু অ্যাভারেজ রেভিনিউ ইজ ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ। মনোপলিতে ঠিক সেটা হচ্ছে প্রাইস ইজ ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ ইনটু E by E minus 1, where E stands for elasticity of demand, ঠিক আছে। elasticity for demand for his product। আমি এই ডেরিভেশনটা একটু লিখে দেব, কারণ ডেরিভেশনটা তোমাদের যদি আলাদা করে আসে, আমার মনে হয় আসবে না, কিন্তু আসতে পারে। তো ইন দ্যাট কেস তোমরা যাতে এটা জানো, আমি জাস্ট একটু পরেই করে দিচ্ছি। আর আরেকটা আমি কার্ভ করে এখানে করেছি যে, আচ্ছা এখানেও আমি এটা এঁকে দিই যে ডিমান্ড কার্ভটা কেমন। ডিমান্ড কার্ভ অত ডিফারেন্ট করতে হবে না, ঠিক আছে। প্রাইস আউটপুট অত ছবি আঁকতে হবে না, এটাও ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ হবে, ঠিক আছে। আচ্ছা, এবারে এক্সাম্পলগুলো বলছি। পারফেক্ট কম্পিটিশন ইজ আ মিথিক্যাল সিচুয়েশান, কল্পনা একেবারে। এরকম পারফেক্ট মার্কেট কন্ডিশন কোথাও এক্সিস্ট করে না, কিন্তু তবুও যদি আমি বলি সিমিলারিটি উইথ দ্য, আগের দিনও বলেছি, এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট, ঠিক আছে। আর তোমার মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেটের যদি তোমাকে কম্পিটিটিভ মার্কেটের যদি এক্সাম্পল বলতে হয়, তাহলে মার্কেট ফর ডিটারজেন্ট, টুথপেস্ট, বাথ সোপস, হেয়ার অয়েল, আরও বিস্কিট, কত কি আছে। রোজকার টিভিতে হাজারখানা অ্যাডভার্টাইজমেন্ট দেখো, তার থেকে যে কোনো একটা লিখে দিলেই হবে। আর এখানে অলিগোপলি মার্কেটে মার্কেট ফর অটোমোবাইলস, তো আমি বারবার বলছি, এয়ারলাইন্স, অয়েল অ্যান্ড গ্যাস, সেলুলার ফোন সার্ভিসিং, ফোন সার্ভিসেস মানে তোমার যেটা সার্ভিস প্রোভাইডার্স সেইগুলো। আর তোমার ইয়েতে কি হবে, মনোপলি মার্কেটে রেল ট্রান্সপোর্ট লিখতে পারো, প্রেশাস মেটাল মাইনিং লিখতে পারো, ঠিক আছে। এইটা হচ্ছে মার্কেট মরফোলজি। আজকে আমি এটা শেষ করলাম। আমার নেক্সট যেটা, সেটা হচ্ছে আমি পরের দিনই করব, ওই রিলেশনশিপটা ডিরাইভ করে দেব, এবং আমি মার্কেটের কস্ট মিনিমাইজেশন, প্রফিট ম্যাক্সিমাইজেশনের কয়েকটা দুটো অঙ্ক আমি করে দেব, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।